সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাহিত্যগ্রাম ইউটিউবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজহার জাইন। আজকে আমি আলোচনা করব স্বরধ্বনির উচ্চারণের নিয়ম নিয়ে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বর্ণের উচ্চারণের খুবই গুরুত্বপূর্ণ কিছু সূত্র নিয়ে। সেগুলো তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবা। আজকে আলোচনার বিষয় হচ্ছে স্বর বর্ণটির কিভাবে উচ্চারণ হয়। স্বর বর্ণটির দুইটি রূপ আছে, একটা হচ্ছে বিবৃত রূপ আর একটা হচ্ছে সংবৃত রূপ। একটা হচ্ছে বিবৃত রূপ, আর একটা হচ্ছে সংবৃত রূপ। এবার তোমাদের প্রশ্ন থাকবে, স্যার বিবৃত রূপ কি, সংবৃত রূপ কি? বিবৃত রূপ হচ্ছে কোন শব্দ যদি নাবোধক হয় তাহলে স্বর বর্ণের কোনো পরিবর্তন হবে না। আর যদি কোনো একটি শব্দ হাবোধক হয়, হাবোধক বলতে অর্থাৎ নাবোধক না হয়, তাহলে সেক্ষেত্রে স্বর বর্ণটি উ হয়ে যাবে। যেমন বিবৃত রূপ হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, কোনো শব্দ যদি নাবোধক হয় তাহলে স্বর বর্ণের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। যেমন অচেনা, অচেনা একটা নাবোধক শব্দ। অচেনা মানে যার চেনা নাই। এই ক্ষেত্রে স্বর বর্ণটির কোনো ধরনের পরিবর্তন হবে না। এই নাবোধক শব্দ হওয়ার কারণে স্বর বর্ণটির কোনো ধরনের পরিবর্তন হবে না। এটাকে বলে বিবৃত রূপ। অর্থাৎ বিবৃত রূপে স্বর বর্ণের কোনো ধরনের পরিবর্তন হবে না। যেমন আরো অনেক শব্দ আছে, অচেনা, অচেনা, অনাহার, অনাশ্রিত, অনেক। অনেক শব্দটিও নাবোধক শব্দ। এই ক্ষেত্রে অনেক শব্দটি নাবোধক হওয়ার কারণে স্বর বর্ণটির কোনো ধরনের পরিবর্তন হবে না। অদ্বিতীয়, এই শব্দটিও তোমার নাবোধক শব্দ, এটাও নাবোধক শব্দ। এটা নাবোধক শব্দ হওয়ার কারণ আমরা বলতে পারি আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। অর্থাৎ এটা নাবোধক শব্দ। এই ক্ষেত্রে স্বর বর্ণটি কোনো ধরনের পরিবর্তন হবে না। এটাকে বলে বিবৃত রূপ। এবার আসি, স্বর বর্ণটি কখন উ হয়ে যায় সেটা নিয়ে আমি আলোচনা করব। স্বর বর্ণটি উ হওয়ার কিছু সূত্র আছে, সেগুলা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতেছি। প্রথম নাম্বার সূত্র, স্বর বর্ণের পরে যদি কোনো কার চিহ্ন দেখো, কার চিহ্ন বলতে রসিকার, দীর্ঘইকার, রসকার, দীর্ঘকার ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে স্বর বর্ণটি পরিবর্তন হয়ে উ হয়ে যাবে। যেমন অতীত, অতীত স্বর বর্ণটির পরে আছে ত, এর সাথে যুক্ত আছে কার চিহ্ন। আমি বললাম কার চিহ্ন থাকার কারণে স্বর বর্ণটির পরে যদি কার চিহ্ন থাকে, স্বর বর্ণটি পরিবর্তন হয়ে উ হয়ে যাবে। যেমন অতীত। এটা রস্বীকার দেওয়ার কারণ, এখানে আছে দীর্ঘ ইকার, উচ্চারণের নিয়ম লিখতে গিয়ে হয়ে গেছে রস্বীকার। তার কারণ আমি গত ক্লাসে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে বলা আছে
কোন শব্দে যদি রস্বীকার কিংবা দীর্ঘইকার থাকে তাহলে সবসময় রস্বীকারই বসে। আর এখানে হস চিহ্ন বসার কারণ তোমার কোন শব্দে যদি থেমে থাকে, কোন শব্দে যদি তোমার থেমে যায়, অতীত বলে থেমে গেছে, এই ক্ষেত্রে হস চিহ্ন বসবে। আশা করি বুঝতে পেরেছি। সরু বর্ণটি উ তখনই হয় যখন সরু বর্ণের পরে যদি কার চিহ্ন থাকে, তাহলে সরু পরিবর্তন হয়ে উ হয়ে যাবে। এটাকে বলে সংবৃত রূপ। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর সূত্র, সরু বর্ণের পরে যদি তোমার ক্ষীয় থাকে, এটাকে বলে ক্ষীয়। অনেকে বলে পেট কাটা, মধুনাশ নাকি কি একটা বলে, এটাকে বলে ক্ষীয়। ক্ষীয় যদি থাকে সরু বর্ণের পরে, তাহলে সরু বর্ণটি পরিবর্তন হয়ে উ হয়ে যাবে। যেমন অক্ষর, সরু বর্ণটি পরিবর্তন হয়ে যাবে উ, তার কারণ সরু বর্ণটির পরে আছে ক্ষীয়। তাহলে ক্ষীয় আমরা লিখতে পারি ক যোগ খ। এটাও সূত্রে বলা আছে, অ বলে থামছি, থামলে আমরা জানি হস চিহ্ন দিতে হয়। আমি পরবর্তী ক্লাসে তোমার হস চিহ্ন কেন বসে এগুলো নিয়ে আলোচনা করব। অক্ষর, এটা হয়ে যাবে উকার। উকার হওয়ার কারণ প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণে, আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণে অধ্বনি উচ্চারণ হয়, অর্থাৎ সরু বর্ণটি উচ্চারণ হয়। কোনো একটি ব্যঞ্জন বর্ণে যদি সরু বর্ণটি উচ্চারণ হয়, তাহলে এই ক্ষেত্রে সরু বর্ণের গোপন অবস্থা উচ্চারণ হওয়ার কারণে সেটা উকার বসে যাবে। অক্ষর, আমরা জানি এখানে আমরা জানি কোনো জায়গায় থেমে গেলে তাহলে সেখানে বসবে হস চিহ্ন। এটা তুমি বলছো অক্ষর, অক্ষর, তুমি এটা এরকম বলো নাই যে অক্ষরও বলো নাই। অক্ষর যদি বলতা এখানে অধ্বনি উচ্চারণ হতো। র অক্ষর যদি বলতা তাহলে অধ্বনি উচ্চারণ হতো। অধ্বনি যদি গোপন অবস্থায় উচ্চারণ হয় তাহলে সেখানে ওকার বসে, কিন্তু এখানে উচ্চারণ হয়েছে অক্ষর, থেমে গেছো, এই জন্য এটা এর নিচে তোমার হস চিহ্ন দিয়েছি। এরপরে যদি তোমার 3 নম্বর সূত্রে আসি, সরু বর্ণের পরে তুমি যদি ফলা দেখো, এই ক্ষেত্রে সরু বর্ণটি পরিবর্তন হয়ে ও হয়ে যাবে। যেমন অধ্যাপক, অধ্যাপক। সরু বর্ণের পরে ধ আছে, ধয়ের সাথে যুক্ত ফলা আছে। আমরা জানি কোনো ফলা থাকলে সরু বর্ণটি পরিবর্তন হয়ে উ হয়ে যাবে। যেমন সরু বর্ণটি পরিবর্তন হয়ে উ হয়ে যাবে। এখানে দ 2 বার উচ্চারণ হয়েছে, উদ্ধা বলে 2 বার উচ্চারণ হয়েছে দ। এক্ষেত্রে যদি মহাঘোষ বর্ণ যদি সরাসরি থাকে, মহাঘোষ বর্ণ, আবার বলতেছি, মহাঘোষ বর্ণ যদি সরাসরি থাকে, তোমাকে প্রথমে অল্প ঘোষ আনতে হবে, তারপর মহাঘোষ আনতে হবে। প্রথমে এখানে উচ্চারণ হয়েছে মহাঘোষ বর্ণটি, তাই দ 2 বার উচ্চারণ হওয়ার কারণে প্রথমে আনবো অল্প ঘোষ দ, তারপর আনবো মহাঘোষ ধ। উদ বলে থামছি, উদ বলে থামলাম, উদ্ধা বলে টান দিছি, সেখানে জফলা আর বসবে না। জফলা না বসে এর পরবর্তীতে আকার একটা আছে, আকারটা বসাই দেব অধ্যা, তারপর ফ ক। ও এর জন্য আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণে অধ্বনি উচ্চারণ হয়। অধ্বনি যেখানে উচ্চারণ হবে গোপন অবস্থায়, সেখানে আমরা উকার বসাই দিব। অধ্যা ফ বলছে যে সেখানে অধ্বনি উচ্চারণ হয়েছে গোপন অবস্থায়, এই জন্য এখানে উকার বসবে। অধ্যাপক বলে থামছ, থামলে আমরা জানি হস চিহ্ন বসে। যদি এরকম বলতা অধ্যাপক, ফক বলার কারণে খ এর এখানেও অধ্বনি উচ্চারণ হতো, এই ক্ষেত্রে এটা উকার হয়ে যেত। কিন্তু এখানে উচ্চারণ হয়েছে অধ্যাপক, ফক বলে থেমে গেছে, এই জন্য এখানে হস চিহ্ন বসছে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি আলোচনা করব প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণে অধ্বনি উচ্চারণ হয়। যেখানে অধ্বনি উচ্চারণ হবে সেখানে আমরা উকার বসাই দিব। যেমন যদি আমি যদি বলি গতি,
গতি। গ গ বলছি, সেখানে অধ্বনি গোপন অবস্থায় উচ্চারণ হয়েছে, সরু বর্ণটি গোপন অবস্থায় উচ্চারণ হয়েছে। এক্ষেত্রে গ এর পাশে আমরা ওকার বসে দিব, যেমন গতি, গতি। অর্থাৎ সরু বর্ণটি যেখানে গোপন অবস্থায় উচ্চারণ হবে সেখানে উকার বসবে। যেমন আমি আমি যদি বলি কবিতা, ক এর পরে রসিকার আছে, এই জন্য এই ক এটা এখানে গোপন অবস্থায় অধ্বনি উচ্চারণ হয়েছে, সেখানেও ওকার বসবে, কবিতা। আমি যদি বলি নদী, দন্ত ন, ন বলছো নদী, ন এখানে অধ্বনি গোপন অবস্থায়, সরু বর্ণটি গোপন অবস্থায় উচ্চারণ হয়েছে, সেখানে উকার বসে যাবে, নো দি। এখানে দ রসিকার দেওয়ার কারণে এখানে আছে দীর্ঘইকার, কিন্তু উচ্চারণের নিয়মের ক্ষেত্রে এটা রসিকার হওয়ার কারণ সূত্রের মধ্যে বলা আছে, কোথাও যদি কোনো শব্দ যদি রসিকার কিংবা দীর্ঘইকার দেখা গেলে সব সময় রসিকারই বসে, রসিকার বসবে। আমি যদি বলি যজ্ঞ, যজ্ঞ, জ্বর এখানেও জ অ উচ্চারণ হয়েছে, সেখানেও তোমার উকার বসবে। এটা অন্তস্থ জ আছে, কিন্তু উচ্চারণের নিয়মের ক্ষেত্রে বর্গীয় জ দেওয়ার কারণ সূত্রে বলা আছে অন্তস্থ জ কিংবা বর্গীয় জ থাকলে সবসময় বর্গীয় জ বসবে। আর উকার দেওয়ার কারণ জ্বর এখানে গোপন অবস্থায় সরু বর্ণটি উচ্চারণ হয়েছে। আমরা জানি গোপন অবস্থায় সরু বর্ণটি উচ্চারণ হলে সেখানে সবসময় উকার বসবে। বর্গীয় জয় ইয়র একটা সূত্র আছে, গ যুগ গ। তাহলে এটা বলছি যজ্ঞ, যজ্ঞ। তাহলে গ একবার লিখি, আরেকটা লিখি, যোগ গ। শেষে সূত্রের মধ্যে বর্গের জয় থাকলে সবসময় শেষের গতে তোমার ছাদ বিন্দু বসবে। যোগ বলে থামছ, যেখানে থামবে সেখানে হর্ষ চিহ্ন। যদি এরকম বলতে জঘ, তাহলে এখানে উকার হর্ষ হতো। কেন জঘ বলছে যে সেখানে অধ্বনি উচ্চারণ হয়েছে, কিন্তু এটা হয়েছে যোগ গ, শেষের বর্ণের সাথে অধ্বনিটি অবর্ণটি উচ্চারণ হয়েছে, সেই জন্য এটা হবে, সেই জন্য এটা হবে ওকার। যোগ যোগ গ, অধ্বনি শেষে উচ্চারণ হয়েছে, এই জন্য এটা কি হয়ে গেল, ওকার হয়ে গেল। তো বর্গীয় জয় থাকলে সবসময় তোমার গ যোগ গ, শেষের শব্দটি বর্ণের সাথে ছাদ বিন্দু বসাই দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এতক্ষণ ধরে আমার ক্লাসটি যারা উপভোগ করেছো, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা সবসময় কমেন্ট করার চেষ্টা করবে, ভালো খারাপ কোন জায়গায় বুঝতে পারো না, কোন জায়গায় বুঝতে পারো, সবকিছু আমাকে ভালো খারাপ কমেন্ট করে জানাবে, যাতে করে আমি তোমাদেরকে আরো সহজভাবে উপস্থাপন করতে পারি, ক্লাসগুলো নিতে পারি। তো তোমরা এই এতক্ষণ ধরে যে ক্লাসটি করালাম, এগুলা তোমরা নোট আকারে সাজিয়ে রাখার চেষ্টা করবা। এর আগে আমি একটা বর্ণের উচ্চারণের যে সূত্রগুলা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেগুলা তোমরা সূত্রগুলো তোমরা নোট আকারে লিখবে, এগুলো মুখস্থ করে রাখার চেষ্টা করবা। এতক্ষণ ধরে যারা ক্লাসটি করেছো, আন্তরিকভাবে তোমাদেরকে ধন্যবাদ জানাই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।